একটা ক্যাম্প খাটে কাঞ্চনাদির চুলের মুঠি ধরে ফেলেছিলাম, ফেলে কোনাটাতে ঠুকে ফেলেছিলাম। অঙ্কর ক্লাস হওয়ার আগেই আমার হাত পা টাটা টাটা সব টাটা করে artist-দের কাজ। maximum অঙ্কের হ্যাঁ, জট। মডেলিংটা ভালো লাগছিল না, নিজেকে কিরকম একটা হ্যাঙ্গার মনে হচ্ছিল। তখন ইটিভি নতুনদের খুব জায়গা দিত। আমি এইটুকু বলবো যে টেলিভিশনে আমাকে লোকে চিনতে পেরেছে যিশু দাশগুপ্তর জন্য। দূরদর্শনে তুই যদি একটা ছোট রোলও করতিস, তুই মানে রাতারাতি মানে একদিনে তুই সেলিব্রিটি তখন। আমি ব্যর্থ কবি, উদাস বাউল, ফ্রাস্ট্রেটেড মানে রাজনৈতিক মতাদর্শী, এইসবের প্রেমে আমার একটা কি বলবো, ওটাতে আমার একটা যায়। হ্যাঁ, আমি পলিটিক্স জয়েন করেছিলাম, কিন্তু আমি তো স্রোতের বিপরীতে গিয়ে জয়েন করেছি। পলিটিক্সটা তো একটা বিশাল বড় প্রফেশন, সেটা ওরকম আর কি, কিছু হচ্ছে না নেতা হয়ে যাওয়া। এটা প্রফেশনালিও লোকে নেয় না, যদি নিত নিজের প্রফেশনের প্রতি লোকে সাচ্চা হতো। যখন আমি অ্যাক্টিভ পলিটিক্স থেকে একদমই সরে এলাম, তারপরে একটা সময় মেন লোক আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু ততদিনে অভয়া হয়ে গেছে। এইবারের ইলেকশনের সময়ও না আমি খুব নিরাশ আর হতাশ ছিলাম পশ্চিমবঙ্গবাসীর ওপর। যেটা মিস করি সেটা হচ্ছে পরিবেশটা কাজের। আমি এখানে সিরিয়ালের অতি ব্যস্ত 10 জনকে দাঁড় করিয়ে দেবো, তারা তপন সিনহার একটা ছবি দেখেনি। যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি তার যদি ইতিহাসটা না জানি। যিশুদা লাস্ট একটা রেগে গিয়ে কথা বলতে, এই শোন এসব নিয়ে কথা বলিস না, এরা সব 80-তে আবিষ্কার, 81-তে পরিষ্কার। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আজকে আমার সঙ্গে যে আছে তাকে আমি একবার এত মেরেছিলাম আমার পরে তোমার ব্যথাও লেগেছিল, এটা আমার মনে আছে কিনা সেটা বলে দে তুই কোথায় মেরেছিলি। লোকে তো ভাববে সত্যি, কারণ যে হারে আজকাল ডিম ফিম লোকে মারছে আর খুশি ফুসি মারছে, লোক তো সত্যি ভাববে। না কি করেছিলাম আগে বলি। একটা ক্যাম্প খাটে কাঞ্চনাদির চুলের মুঠি ধরে ফেলেছিলাম, ফেলে কোনাটাতে ঠুকে ফেলেছিলাম। কাঞ্চনাদি বুঝতে পারছে না, কারণ কাঞ্চনাদি আমার বাড়িতে কাজ করে, আর আমি হচ্ছে মালিকের মেয়ে, আর প্যাম্পার্ড মেয়ে। এবং কাঞ্চনাদি মার খাচ্ছে আর ভাবছে কেন আমাকে বলছে দিদি ছেড়ে দাও, আর আমি মেরে যাচ্ছি ঠাই ঠাই ঠাই, মানে এরকম একটা মিষ্টি মেয়ে আমার মধ্যে দজ্জাল মহিলাকে মারছে। ভাব, তুমি ভাবো তুমি নেগেটিভ ক্যারেক্টার করার, আমি তোমাকে মেরেছি। এটা বিষ প্রান্তর, তার মানে হচ্ছে ডনেরও ডন আছে। বিষ প্রান্তর বলে একটা সিরিয়াল আমরা করেছিলাম। হ্যাঁ, এবং আমি শান্তিলাল মুখার্জির প্রেমে পাগল ছিলাম, আর শান্তিদার সাথে কাঞ্চনাদি প্রেম করতো। আমি প্রেম কেন করছে আমার প্রেমিকের সাথে গিয়ে মেরে দিয়েছিলাম। চিরকালীন একটা সমস্যা। মানে আমার ক্যারেক্টারটা দারুণ ছিল, এবং সবার ক্যারেক্টার খুব ভালো। আমার সিরিয়ালটাই ভীষণ পছন্দ। অপাদি ছিল ওটাতে, খুব ভালো পছন্দের সিরিয়াল ছিল ওটা। এবং তার আগে বন্নি শিক্ষা করেছিলাম। তো ওই সময় কাজগুলো তুমিও নিশ্চয়ই মিস করো, বলো? ভীষণ ভীষণ ভীষণ। বিশেষ করে কি মিস করি জানিস তো, মানে যেটা মিস করি সেটা হচ্ছে পরিবেশটা কাজের। অ্যাটলিস্ট মানুষজন যারা বড় ক্যারেক্টার করতো, ছোট ক্যারেক্টার করতো, নতুন, তাদের মধ্যে একটা বেসিক শিক্ষা দীক্ষার লেভেল ছিল। এখন মেনলি শিক্ষা দীক্ষাটা হচ্ছে তোর লজ্জার বিষয়। মানে কেউ যদি একটু শিক্ষিত কথা বলে ফেলে, তুই জেনে রাখবি তোকে এক ঘরে করে দেওয়া হবে। হ্যাঁ, তো সেই জন্য আমি সবসময় প্রেফার করি যে আমি ডাম হয়ে থাকি আজকাল, মানে কিছু জায়গায়। সিরিজেও তো এখন মানে গালাগালি ছাড়া যেন সিরিজ ইনকমপ্লিট, মানে এইটা আমার বিরক্ত লাগে। এই যে লাস্ট একটা দেখ, আমি একটা জাস্ট আমার একটা মনে হয় যে সাবজেক্ট ওরিয়েন্টেড হলে ঠিক আছে, ভাব যে মানে সমাজটাকে দেখাচ্ছে, ভাব আজকে কোনো একটা সমাজে দেখাচ্ছে যে একটা রেড লাইট এরিয়া, হ্যাঁ, সেক্স ওয়ার্কার্সরা তাদের স্ট্রাগল নিয়ে করছে, সেখানে গালাগালি হয়, সেখানে তাদের স্ট্রাগল, কিন্তু আননেসেসারি ভাব বাড়ির বউ
তো প্রেম করে কলেজের বন্ধুকে বিয়ে করেছে, সেটা আননেসেসারি ওভার স্মার্ট হওয়ার জন্য একটা গালাগালি দিয়ে কথা মানে বলছে। মেয়েদের ওভার স্মার্ট হওয়ানোর জন্য একটা সিগারেট খেতে হবে আর একটু গালি মদ খেতে হবে, মদটা বাজ। হ্যাঁ, না সিগারেট মদ আর গালি আর চায়ের লিকারের সঙ্গে একটু জল আর তোমাকে মাছ খাওয়াচ্ছি, বাবা রে বাবা, তোমার জন্য গ্রিল একদম, ফিশ একদম। লেমন বাটার সস মানে আমি এইটুকু তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আবার বৈঠকের এই ডিশটা আমার থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ। আমি একটা সার্টিফিকেট দিয়েই দিলাম। থ্যাংক ইউ। তো তুমি কলকাতারই মেয়ে? হ্যাঁ, একদম কলকাতার মেয়ে, খাস কলকাতার মেয়ে, এখানেই জন্ম। পড়েছো কোথায়? আমি পড়েছি একদম পাতি বাংলা মিডিয়াম স্কুলে, বেহালা গার্লস হাই স্কুল, এবং আমি ব্যাক বেঞ্চার ছিলাম। অঙ্কর ক্লাস হওয়ার আগেই আমার হাত পা টাটা টাটা, আর এই কারণে আমাকে প্রত্যেকদিন আমার স্যার বলো, আমার টিচার বলো, তারা সবসময় বলতো যে তোমার অঙ্ক ভালো নেই মানে তোমার কিছু হবে না, মানে এটা অঙ্ক সাদা, ভালো না লাগলে মানে তোর কিছু কিছু হবে না। কিন্তু এই যে আমি ক্লাস 10টা পেরোলাম, অঙ্কটা ঘাড় থেকে গেল, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমার পড়াশোনাটা শুধু পাশ করার জন্য নয়, পড়াশোনাটা একটা ভালো লাগার বেসিক্যালি এটা জন্য। ভালো লাগা তৈরি হলো, ফিয়ারটা কি চলে গেল। সাবজেক্ট নিলে? আমি তারপরে নিয়েছিলাম হিস্ট্রি অনার্স, 11-12 ছিল তখন আমাদের। আমি 95-এ মাধ্যমিক দিয়েছি, বাই দ্য ওয়ে। মানে বুঝতেই পারছেন সেই প্রাগ ঐতিহাসিক যুগে ডাইনোসররা তুমি যবে আমার থেকে 6 বছরের বড় মতো। তুই বাজে বকিস হ্যাঁ, না আমি তো। 2001 এ মাধ্যমিক দিয়েছি। ঠিক আছে, 6 বছর মানে অনেকটা, মানে আমি যখন 6 বছর হয়ে গেছি তুই তখন কোলে উঠছিস আমার আর কি। তো এনিওয়ে, তো আমি তারপর থেকে আস্তে আস্তে একটা আমার স্পেশালি যেটা আমার হিস্ট্রির প্রতি একটা প্রচণ্ড একটা আবেগ বলতে পারিস আছে। আমি এখনও যে কোনো হিস্টোরিক্যাল সিরিজ বল, হিস্টোরিক্যাল ছবি বল, বা কোনো একটা পিস পেলাম, আমি না পড়তে শুরু করি, মানে আমার ভালো লাগে। বই পড়তে ভালো লাগে? হ্যাঁ, আমার বই পড়তে ভালো লাগে, কিন্তু ইদানিং একটু চোখের প্রবলেমের জন্য একটু কম পড়ি। সেইটা একটা খুব ভালো হয়েছে, দেশ বিদেশের যে ভালো সিরিজগুলো সেটা দেখতে পাচ্ছি, কারণ আমাদের এখানের সব সিরিজ বলবো না, ডেফিনেটলি কিছু সিরিজ ডেফিনেটলি ভালো। মানে সবসময় আমাদের একটা বেসিক টেন্ডেন্সি থাকে, আমরা নিজেদের জিনিসকে ভীষণ অশ্রদ্ধা করি, সেটা আমি বলবো না, কিন্তু বেশিরভাগ সিরিজই ওর ঘাড়ে পড়ছে, ওর ঘাড়ে পড়ছে, আর তুই যে বলি গালাগালি, ওটার বাইরে আমার আমার ভাসাই বলে একটা হিস্টোরিক্যাল সিরিজ আছে, আমার প্রচণ্ড পছন্দ। তারপরে ডাউনটাউন ইয়াবে, তারপর অনেক অনেক, আমি নাম তো যেহেতু ভুলে যাই, পিরিয়ড ড্রামা হিস্টোরিক্যাল দেখলেই ইলোমা হোমস যে করেছে আমাদের, যে স্ট্রেঞ্জার থিংসের বাচ্চা, আমি ওর নামও ভুলে যাই, আমি ওর প্রচণ্ড মিলি ববি ব্রাউন, ইয়েস, আমার ওকে ভীষণ পছন্দ। একটা 21 বছরের 22 বছরের মেয়ে, নিজেকে কি পাওয়ারফুল, মানে একধারে সে কম্প্যাশনেট, মানে টাকা থাকলেই হয় না, টাকাটাকে কোথায় আমি ইউজ করছি। প্রোডিউসার হয়ে গেছে, স্যারোগেটেড মাদার একজন, ফার্ম হাউসে। আমার যেটা সব থেকে ওর উপরে একটা শ্রদ্ধা বেড়ে গেছে, অ্যাডপ্টেড সমস্ত অ্যানিমেলসদের নিয়ে আছে, এবং কাকে বিয়ে করেছে, মানে সেরকমই একটা মানুষকে বিয়ে করেছে আর কি। তো এনিওয়ে, তো আমার মনে হয় যে মানে এই সময়ে দাঁড়িয়ে যে বিয়ে করেছে, ওদের ওখানে তো অনেক ওরা বেশি স্বাধীন চিন্তা নিয়ে চলে, সেটাও তো একটা না, বিষয়। আমাদের বিয়ে আর ওদের বিয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের বিয়ে মানে হচ্ছে, আমরা বেসিক্যালি বিয়ে মানে একটা অনেক ফিক্সড ডিপোজিটের জন্য বিয়ে করি, মানে আমার বর আমাকে স্বাধীনতা দিয়েছে টাইপের। মানে এই যে সো কল ফেমিনিস্টরা দিনের শেষে এন্ড অফ দ্য ডে মানে মানি সিকিউরিটি দেখেই বিয়েটা করে। এইসব আমি অনেক গল্প শুনে নিয়েছি, ফেমিনিজম অ্যান্ড অল। দিনের শেষে তারাও গয়নার জন্যই দিয়ে সারনেমটাও চেঞ্জ করে। আমার বর আমাকে এত ভালোবাসে, একটা জায়গায় একজন সেলিব্রিটি লিখেছিল যে আমার বর আমাকে এত ভালোবাসে, তাই আমি ভালোবাসা রক্ষার জন্য আমার সারনেমটা চেঞ্জ করলাম। আমি বললাম, মা তুমি বরকে একদম ভালোবাসো না। আমি যে সারনেমের সঙ্গে নিজের নামটাও চেঞ্জ করে নি, না, বর কেন ওকে ভালোবাসে না? তাহলে বড়ও তো চেঞ্জ করতে পারতো। দীপিকা পাডুকোনের মতন, ও ওকে সিঁদুর পরিয়েছে, ওকে সিঁদুর পরিয়েছে মতো। মানে চেঞ্জ, ভালোবাসা তো দুপক্ষর হওয়া উচিত। না না, আমি আমার সারনেম কোনোভাবেই চেঞ্জ করিনি। আমি তো আমার বংশই তৈরি করে ফেলেছি, লিপি বংশ, লিপি বংশ, স্বরলিপি লিপি। আচ্ছা, কারণ বলেছে আমার মেয়েকে আমার বাবার সারনেম দেবে, যেটা আমি দেব না, আর ওর বাবারটা আছে, যে না একটা টাকা দিয়েছে না কিছু করেছে,
যখন আমি সব করছি তাহলে আমি আমার বংশ তৈরি করে আমার মেয়েকে তো বড় করব। ভালো। আর আমার মৈত্র বংশের আমাদের যারা মৈত্র বংশের মেয়েরা আছে তারা প্রচন্ড দজ্জাল। মৈত্র বংশের মেয়েরা হচ্ছে আমার দিদিরা বলে মৈত্র বংশের মেয়েরা কিন্তু খুব দজ্জাল হয়। তাই না? হ্যাঁ, মানে ওরা তোমার ক বোন তোমরা? না, আমরা বোন মানে আমার কাজিন সিস্টার্স, আমার সব একা। আচ্ছা, বাবা মা কি করতেন? বাবা ছিলেন হিন্দুস্তান ফার্টিলাইজারে চাকরি করতেন, মা হাউসওয়াইফ ছিলেন। মা তখন খুব বড় চাকরি পেয়েছিল, কিন্তু আগেকার দিনের লোকেদের না ওই মেন্টালিটিটা ছিল না। এখন হলে দুজন স্বামী স্ত্রী দুজন চাকরি করতো। পরে ওটা নিয়ে আফসোস করে, কিন্তু তখন সময় পেরিয়ে গেছে। তো বাচ্চার জন্য নিশ্চয়ই করতে পারে। হ্যাঁ, মানে আর অতটা ইয়েও করে না। আই ওয়াজ এ লেট ইস্যু অ্যান্ড মায়ের অনেক ফিজিক্যাল প্রবলেম ছিল আর কি, সেই কারণে। তুমি কলেজ কোথায় করলে? মুরলীধর গার্লস কলেজ। তারপর সাউথ সিটিতে আমি ভর্তি হলাম। তার কারণ হচ্ছে ওই সময় থেকে আমি মডেলিং শুরু করে দিয়েছিলাম। আর কি করে গেলে মডেলিং এ? মানে পড়াশোনা করতে করতে মডেলিং? না, মানে আমি যখন মুরলীধর গার্লস কলেজে পড়তাম তখন আমার প্রচুর বন্ধু লেকে তাদের মাস্ততো ভাইদের সঙ্গে প্রেম করতো। মানে এটা আমি ইয়ার্কি মারছি না, আমি সিরিয়াসলি বলছি। যখনই কোনো মেয়ে লেকে হাত ধরে কোনো ছেলের সঙ্গে ঘুরতো, আমরা বলতাম কি রে, তোকে তো দেখলাম। আমার মাস্ততো ভাই, মানে এটা তখন একটা মানে সাংঘাতিক ছিল, মাস্ততো ভাই। তো ওরকম আমরাও এরকম ঘুরতাম টুরতাম। একদিন এই বিল্লা সাভাগারে। তুমিও মাস্ততো ভাইয়ের সাথে ঘুরতে? না, আমার তখনও মাস্ততো ভাই জোটেনি। হ্যাঁ, তারপরে অনেক মাস্ততো পিস্ততো অনেক ভাই জুটেছিল। সেটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে ওখানে বিল্লা সাভাগারের ওখানে একটা অ্যাড দেখেছিলাম, যে একটা ওই তোমার বিউটি কন্টেস্ট। হ্যাঁ, বেশ মজা। আর আমার সব বন্ধুরা তো তাতানোতে ওস্তাদ, কর করতে তোমার যা হাইট। হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি হাইটটার জন্য আমার যেটা হলো, পরবর্তীকালে আমি র্যাম্প মডেলিং এ চলে গেলাম। বিউটিতে আমি যে জিরো ছিলাম সেটা ওটাতে প্রমাণ হয়ে গেল, লাস্ট হলাম ওটাতে। আর কিন্তু ওটা সুবিধা হলো যে ওখানে একজন কোরিওগ্রাফার এসেছিলেন, তিনি আমাকে র্যাম্প মডেলিং এর জন্য নিয়ে নিলেন। এবং ওই আস্তে আস্তে আবার দেবারুণ, এখন তো দেবারুণ কিছু কাজ করে না, দেবারুণ ব্যানার্জি, আমি, চান্দ্রেই, সুদীপ্তা, অমৃতা, রিয়া অ্যান্ড সে লন্ডনে থাকে। আমরা সবাই 6 জন ওর কন্ট্রাক্ট সাইন মডেল হলাম। অ্যান্ড আমরা ওই সময় কলকাতা শহরের সমস্ত 5 তারা হোটেলে সমস্ত শোজগুলো করতাম, বুঝেছো? তো তখন না যেটা হতো যে দুপুরের মধ্যে টেকনিক্যালস দিতে বেরিয়ে আসতে হতো, কলেজের অ্যাটেন্ডেন্স নিয়ে খুব প্রবলেম হয়ে গেছে। তাই জন্য ওই সাউথ সিটি আর কি। হ্যাঁ, আমিও তো মানে মডেলিং আমি করেছি কয়েকটা 3-4টে শো। তারপর মনে হলো, না, তোকে তো আমি সানন্দাতে দেখতাম। হ্যাঁ, 3-4টেই করেছি। করার পর মনে হলো যে হেঁটে হেঁটে আমি যাওটা কোথায়, আমার আর হাঁটতে ভালো লাগতো না। আমি অনেক ভালো এখানে যে সল্টলেকের এনআইএফটি আছে, আমরা। তোমার ভালো লাগতো করতে? আমার সামহাও স্টেজ খুব ভালো লাগে। আমার সামহাও মানে হয়তো এখন যদি কেউ বলে, এখন বলবো না আমার থিয়েটার ভালো লাগে। বয়সটাও তো কম ছিল, এক্সপোজার কম ছিল বাড়িতে বা আমার ওই শেষ কোথায় কি আছে শেষে গানটা গাইতে আমার হাতটা মুখ দুঃখে মুখ। একটা আমার হাইট নেই, মডেল হওয়ার মতো হাইট আমার নেই। আমার মনে হয় মডেল, আমি তোমাকে একটা কথা বলি, মনপ্রীত ব্রার বলে একজন ছিল মডেল, সুইসাইড করেছিলেন, একটু খুব স্যাড। আমি ওনার সঙ্গে হেঁটেছিলাম আর কি, এখানে নজরুল মঞ্চ। হাইটটা খুব একটা বেশি ছিল না, এই যে প্রেজেন্সটা, ওই যে একটা এক্স ফ্যাক্টর, বা ভালো লাগা। আমার যেমন একদম মনে হতো ভালো লাগতো না। আর মনে হতো যে আমার এখানকার শোগুলো ভালো লাগতো না, কারণ মনে হতো লোকজন, না এখানে কলকাতা ইন্ডাস্ট্রিতে তো জঘন্য শো হতো, মানে শরীর প্রদর্শনী ছাড়া কিছু আছে বলে আমারও মনে হয়েছে বলে আমি আস্তে আস্তে ওখান থেকে সরে এসেছি। তারপরে অ্যাক্টিংটা তোমার কি করে শুরু করলে? অ্যাক্টিং আমার ওরকমভাবে তো শুরু হয়নি। আমি তারপরে যা হয় আর কি, মডেলিংটা ভালো লাগছিল না, নিজেকে কিরকম একটা হ্যাঙ্গার মনে হচ্ছিল। আমারও সেম মনে। আর এনভায়রনমেন্টটা ওয়াজ নট গুড। এইখানের কোনো কাজ নেই, যেটা খুব রাগ হতো। এক্স্যাক্টলি। কিন্তু আমার একটা ভালো ছিল যে আমি একটা ছোট হলেও নিজের রোজগার করছি, একটা ভালো কাজের মধ্যে আছি। দেবারুণ ইজ ভেরি গুড। সঞ্চিতা কুশারি আমি অনেক কাজ করেছি ওর সঙ্গে। এনিওয়ে, ড্রিম মার্চেন্ট। হ্যাঁ, ড্রিম মার্চেন্টস তখন সানন্দায় টুকটাক কাজ করতাম। তো তারপরে ওখান থেকে আমি ইটিভিতে শ্রীমতী বলে একটা প্রোগ্রাম হতো, তাতে আমি একটা সেগমেন্টে অ্যাঙ্কারিং করতাম। আচ্ছা, তো সেখান থেকে টুকটাক সবাই ইটিভি না, আমিও তো ইটিভি। সবাই ইটিভি। তখন ইটিভি নতুনদের খুব জায়গা দিত।
তারপরে আস্তে আস্তে ওখান থেকে টুকটাক টুকটাক কোনো মানে এরকম কোনো ব্যাপার নেই একদিনকে ঘোড়ায় চড়ে আসিল সে আমাকে রাজরানী করিয়া দিল, এরকম হয় না আমাদের বোধহয় তোমাদের জেনারেশনও তাই, আমাদেরও তাই, যে আমাদের অনেক কাজ করতে 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 নিজের পরিচিতিটা একটা তৈরি। তবে এইটুকু বলবো যে টেলিভিশনে আমাকে লোকে চিনতে পেরেছে যিশু দাশগুপ্তর জন্য, তিথির অতিথি, মানে ওই রোলটা মানে এখনো লোকে ইয়ে করে। আর ওই রোলটা খুব টাফ ছিল, কারণ আমার তখন যা বয়স ছিল 2005-এ। কোন চরিত্রটা করেছিলেন? আমি করেছিলাম জয়জিতের সৎ মায়ের চরিত্র, যেটা করাটা আমার ওই সময় খুব রিস্কি ছিল। গৌতম দা মানে গৌতম দে নেই, গৌতম দাকে খুবই মিস করি, আমরা প্রায় গল্প করি আমরা, তনুকা দি আমরা। তো গৌতম দার সেকেন্ড ওয়াইফ, মানে বাধ্য হয়ে উনি ওনার বন্ধুর মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন, মনে পড়েছে। হ্যাঁ মানে বিউটিফুল। মানে আর কাদের কাদের সঙ্গে কাজ করছি, মমতা শঙ্কর, রূপা গাঙ্গুলি, ইন্দ্রাণী হালদার, চিত্রা সেন, মানে প্রত্যেকটা সিনে তুমি নতুন কিছু শিখছো। কুণালদা, মানে শিখছি। আর ব্যবহার, আন্তরিকতা, কুণালদা বাপরে বাপ, মিস করি, খুব মিস করি। আমি খুব কম দিনের জন্য পেয়েছি, আমি বোধহয় সোম থেকে শনি 2-3টে করেছি কুণালদার সাথে। উফ বাবা, শর্ট নিতে নিতে হঠাৎ করে বলে একটু আরাম করে নি, ওপরটা কোটার নিচেটা হাফ প্যান্ট, তো হাফ প্যান্টও না। আর খাওয়া, দুপুরবেলা খাওয়াবে, এটা খা ওটা খা সেটা খা, সব নিজে আনাবে। না আসলে কি জানিস তো, আমার এটা মনে হয় 90s আর ওই 2010 পর্যন্ত, এটা লোকে হয়তো শুনে আমার উপর রেগে যেতে পারে, ওই যে মানুষগুলো যে সময় তাদের প্রাইম বা যে সময় তাদের জীবনটা হয়তো শুরু করেছে, তাদের মনটা না এরকম বড় ছিল। এখন না মানুষের ভীষণ যিশু দাশগুপ্ত নিজেই তো কত ভালো একটা মানুষ ছিলেন। আমার মনে আছে ওই সময় আমরা সিরিয়ালে ক্যাশ টাকা পেতাম। হ্যাঁ মনে আছে? একদম। তো আমার মা যিশুদাকে বলেছিল ওকে কিন্তু টাকা দেবেন না আপনি, ও কিন্তু ভুলভাল খরচ করবে। আর সেই যিশুদা মানে বলতে এই তোর মাকে ফোন করবো কিন্তু, মানে এই যে আন্তরিকতা, মানে একটা গার্জেন সুলভ ব্যাপার। যিশুদার জন্য সবার গাড়ি হয়েছে, আমারও গাড়ি হয়েছে যিশুদার জন্য। আমার রেড অল্টো প্রথম যিশুদার জন্যই হয়েছে। আমারও মারুতি 800 সবার গাড়ি। এটা আমাকে কুণালদা বলেছিল না তো, যে যা যা যিশুদাকে গিয়ে বল যে গাড়ি কিনতে চাস। তো আমি গিয়ে গোটর সবাই কাজ শুরু করেছি। বললো গাড়িটাকে চালাবে, আমি চালাবো। তখন বললো যে কি করে চালাবে, তুমি গাড়ি চালানো জানো? এইটুকু মেয়ে। আমি তো শিখছি। তখন 2-3 দিন ক্লাস করেছি, গাড়ি নেই তো ক্লাস করতে শুরু করবো। গ্রেট কনফিডেন্স। হ্যাঁ, তারপরে 7 দিনে কিনে ফেললাম। ভেরি নাইস। বললো 3 মাসের ডেট নিয়ে নাও ওর। বাহ, হ্যাঁ মানে আমার এত ভালো, ভাগ্যিস যিশুদাদের মতন লোকজনরা ছিল। তারপরে আমি রবি ওঝার কাজ করেছি। রবি ওঝার সাথে কাজ করতে ভালো লাগতো বল? আমি রবি ওঝাজিকে পাইনি সেই অর্থে আর কি, কিন্তু টিমটাকে পেয়েছি। আমি টিমটাতেই এত মুগ্ধ ছিলাম। তুমি কি শেষের দিকে কাজ? আমি সখী, হ্যাঁ সখী থেকে বিশ্বজিতের সঙ্গে, তারপর মিতালি দি লিখতেন, তো ওটাতেই এত মুগ্ধ ছিলাম। তার মানে আসল লোকটা, আমার সঙ্গে একবার একটা মিটিং হয়েছিল রবিজির, আমাকে একটা বলছি না রোলটা খুবই ভালো রোল, পরে ওটা খুব হিট করেছিল। ওই রোলে উনি বারবার বলেছিলেন আমায় করতে, আধ ঘন্টা গল্প করেছিলেন, যে ভাগ্যিস ডেকেছিলেন, ওনার সঙ্গে পরিচয়ের একটা সুযোগ ঘটেছিল। কাজ হয়তো হয়নি, মানে সেরকম অনেক কিছু শেখা যেত। মানে আমি বলছি আর মানুষটা কি অসাধারণ। দেবাংশুদা, তুমি দেবাংশুদার সাথে কাজ করো? না আমি কাজ করিনি, কিন্তু আমার খুব ব্যক্তিগত আলাপ ছিল। দেবাংশুদার থেকে প্রচুর শেখা যেত। মানে আমি যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে টেকনিক্যাল দিকটা দেবাংশুদা মানে এরকম করে গুলিয়ে শিখিয়ে। আর রবি ওঝা হচ্ছে যে হাত পা নিয়ে কি করে নড়বে, মানে এই যে আমাদের একটা হাত পা নিয়ে আড়ষ্টতা, এই যে কথা বলতে বলতে চায়ের কাপটা নিয়ে খেতে খেতে ওখানে রাখো, বা এইটা মানে রবি ওঝা যে টেকনিকে সিরিয়ালটা করতেন বা যে টেকনিকে শর্টটা নেওয়া হতো, ওটাকে ফ্রেঞ্চে বলা হয় মিজোসে। মিজোসে ইটস এ লং সিন। মিজোসে হচ্ছে শুধু অ্যাক্টিং না, তার সঙ্গে তোমার ক্যামেরা মুভমেন্ট, তার সঙ্গে লাইট, তার সঙ্গে তোমার একটা থার্মোকল ধরছে তার মুভমেন্ট, এই পুরোটাকে নিয়ে এটা এগুলো পরে আমরা জানতে পেরেছি যখন ওয়ার্ল্ড ফিল্মস দেখছি করছি। কিন্তু মানে মানে ওনার লেখাপড়াটা বা ওনার পড়াশোনাটা ফিল্মস নিয়ে বা অনেক অসাধারণ ছিল না। তোমার প্রথম সিরিয়াল কি? প্রথম মেগা সিরিয়াল হচ্ছে পৌষ ফাগুনের পালা, রাইট হ্যাঁ ওইটাতে। আর আমি কার বোনের রোল করেছিলাম জানিস? মুনমুন সেন। হ্যাঁ, আর তখন আমার মোবাইল ছিল না, আমার মনে আছে। তো আমার একদিন কল টাইম ছিল 4টে ভোরবেলা, না বিকেলের বেলা 4টে, দুটো সিন ছিল মনমন্দির সঙ্গে 8টা 8:30টার মধ্যে। কোথায় হতো? ইন্দ্রপুরী স্টুডিওতে। কোন চ্যানেলে হতো? এটা দূরদর্শন। তখন দূরদর্শনে অভিনয় করার জন্য মানে সবাই পাগল হয়ে থাকতো, ঠিক আছে।
মানে দূরদর্শন একটা মানে দূরদর্শনে তুই যদি একটা ছোট রোলও করতিস মানে তুই মানে রাতারাতি মানে একদিনে তুই সেলিব্রিটি তখন আর কি। এত টিআরপি গ্রামে গঞ্জে। আমার আসতে খুব দেরি হয়ে গেছিলো কারণ আমার শ্রীমতীর শুটিং ছিল আর গাড়ি টাড়ি তো ছিল না, হলুদ ট্যাক্সি করে এসেছিলাম। আমি 1 ঘন্টা দেরি করে এসেছিলাম এবং শি ওয়াজ সো সুইট, একটা ফোঁটা রাগ করেনি, শুধু আমাকে বলেছিল বাবু টাকা পয়সা হলে তুমি পরে একটা মোবাইল নিও। তখন মোবাইলটা আস্তে আস্তে উঠছে ব্যাপারটা, বুঝেছিস তো, তখন আমরা অ্যাফোর্ড করতে পারবো। তো মনমন্দিকে আমি একটু হাত ধরে আমি থ্যাংক ইউ বলেছিলাম। আমি হাত ধরার পর আমার হাতটা না ওনার স্কিনের মধ্যে ডুবে গেছিল। হ্যাঁ, শি ওয়াজ সো প্রিটি। আমি না ওনার দিকে কিছুক্ষণ মানে মুনমুন্দিকে যারা শুধু প্রিটি বলে জানে তারা জানে, কিন্তু বাদবাকি মুনমুন্দি একটা খুব ভালো মানুষ, মানে ভীষণ একটা বিন্দাস মানুষ, কারোর ব্যাপারে বিচিং নয়, কারোর পেছনে লাগা নয়। পড়াশোনাটা অসম্ভব ভালো। ওনার একটা ইন্টারভিউতে বলেছিল যে কিভাবে সুন্দরী হওয়া যায় আপনার মতন, মানে পড়াশোনা করো, বই পড়ো। তো ওটা আমার খুব স্ট্রাইক করেছিল। ওনার মতন সুন্দরী তো চট করে কেউ হতে পারবে না, কিন্তু কোথাও একটা ম্যাটার করবে নিজের পার্সোনালিটিটাকে ডেভেলপ করার জন্য। ভালো ছবি, থিয়েটার, যেটা আজকের জেনারেশন যারা অভিনয় আসে তারা খুব একটা ইম্পর্টেন্ট মনে করে না আর কি। হ্যাঁ, এখন রিলসে ট্যালেন্ট হওয়া না দেখো, রিলস করা নিয়ে আমার কোনো নেগেটিভ কোনো ভার্সন আমার নেই। করবে, সব করবে, কেন করবে না? কিন্তু রিলস করার জন্য আমি একটা তপন সিনহার মানে আমি তোমাকে একটা কথা বলছি স্বরলিপি, যে আমি এখানে সিরিয়ালের অতি ব্যস্ত 10 জনকে দাঁড় করিয়ে দেবো, তারা তপন সিনহার একটা ছবি দেখেনি, তরুণ মজুমদারের একটা ছবি দেখেনি, তারা শুধু সত্যজিৎ রায়ের নামটা শুনে নিয়েছে, কারণ ওটাতে না একটা তো কিছু বলতে হবে। আচ্ছা, এছাড়া বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাস ভাবো, মধু বসু, কি তখনকার দিনের হরিসাধন দাশগুপ্ত, কি আমাদের NT1 স্টুডিওর ইতিহাস, দেবিকা রানী এসেছিলেন, রবীন্দ্রনাথ, এগুলো হচ্ছে মানে এগুলো আমি তো বলতে যখন আমি শুরু করি, অনেক সময় আমি একটু ইমোশনাল আছি, আমি এগুলো আমার ভালো লাগে এগুলো নিয়ে কথা বলতে। আমি আস্তে আস্তে দেখি সবাই উঠতে শুরু করছে, কারণ যদি আসছি আমি তারপরে হঠাৎ করে দেখলাম রুমটা পুরো ফাঁকা, আমি একা বসে আছি। তো আমার তো মাঝে মাঝে আমার নিজেকে তাই জন্য মনে হয় আমি জলসাঘরের ছবি বিশ্বাস, মানে সেই যে পুরনো মানুষরা, পুরনো ওরা। আমি দাসানি 1-এ এখন শুটিং করি, একটা সিরিয়াল করছি। কি সিরিয়াল করছো? ওমর দরদিয়া বলে, স্টারে। আচ্ছা, রানে সুরিন্দর, খুব ভালো হাউস। আমি সুরিন্দরে কাজ করে আমি খুব ভেরি কোঅপারেটিভ। ডিরেক্টরকে? ডিরেক্টর আমাদের সময় তো পাভেল ছিল, এখন শুনছি পাভেল চেঞ্জ হয়ে গেছে। পেছনেই একটা গ্যারাজ আছে, তুই তো জানিস পেছনে গ্যারাজ, কিন্তু ওর একটা ইতিহাস আছে জানিস তো। ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে একটা স্টুডিও ছিল, ওখানে তখন ভারতবর্ষের সব থেকে বড় বড় ছবিগুলো ওখানে প্রডিউসড হতো এবং ওখানে পৃথ্বীরাজ কাপুর এসে শুটিং করতেন। আর পৃথ্বীরাজ কাপুর তখন মানে এগুলো আমার ভালো লাগে জানতে। এবার একদিন ভুল, মানে আমারও কপাল খারাপ ছিল সেদিন, কি ছিল জানি না, আমি ইমোশনাল হয়ে একজনকে বলতে ওটা শুরু করেছিলাম, সে এত বিরক্ত হলো, আমার নিজের লজ্জা লেগে গেল। বাদ বাকিরা সবাই বলে তোমার কি বলা দরকার এসব। না, আসলে আমার মনে হয় যে আমরা যদি আমাদের যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি তার যদি ইতিহাসটা না জানি, স্বর্ণযুগের ইতিহাসটা না জানি, মানে আমরা তো বাংলার কিছু নেই, বাংলা ঘাটি আর বাংলার কিছু হবে না। বাংলাই তো ছিল, কত বিদেশ থেকে জানিস টেকনিক্যাল টিম আসতো NT1 স্টুডিওতে। এবং মধু বসু, আমি যার নাম করলাম, তিনি হিচককের 3rd অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এটা কেউ জানেই না। তো আমার এগুলো ভালো লাগে, তাই এগুলো ভালো লাগে বলে এখন আমি বোধহয় সুস্থ আছি। রিলস করা নিয়ে কোনো নেই, কিন্তু অশিক্ষিত হয়ে থাকবো এবং ও গর্বিত অশিক্ষিত। তুমি একটা কাজ করো, তুমি এই যে তোমার যেগুলো তুমি জানো সেইগুলোকে এই রিলস বানাও। দেখো, আমার বেশ ভালো লাগে বিদ্যাবালান নেচে কুদে করতে পারে না, কিন্তু বিদ্যাবালান যেগুলো করে সেগুলো খুব ইন্টারেস্টিং করে। তুমি এগুলো শুরু করো, দেখো, এবার বুঝবে যে কজন দেখে। আমি তো প্রচুর জানি না, এটা যতটুকু জানো সেগুলো তো আমরাও জানি না, এই যে তুমি বলছো। হ্যাঁ, এটা দেখো কতজন দেখে আর কতজন তোমার। না দেখ, আমার কত ভিউয়ার্স হচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট।
আমি তো ইনস্টাগ্রামে এখন শুনি যারা ইনস্টাগ্রামে ফলোয়ার্স যাদের কম তারা নাকি অভিনেত্রী নয়। তো সেই অর্থে আমি তো তাহলে অভিনেত্রী কেন? আমি তো মানে মানে কি বলবো, আমি কিছুই নই আর কি, ইন্ডাস্ট্রিতে এখনো ঢুকিনি, কারণ আমার কোনো সেরকম ফলোয়ার্স নেই। কিন্তু থ্যাংক গড এক্সপেরিয়েন্সটা ইম্পর্টেন্ট না, ফলোয়ার্স এর না, কাউন্ট। বাট আমি কিন্তু একটা জায়গাতে খুব স্যাটিসফাই, জানিস, মানে আমার মনে হয় সেটা তোরও আছে, যে দর্শকরা কিন্তু যাদেরকে আমরা সব থেকে আন্ডার এস্টিমেট করি, যাদেরকে আমরা সাধারণত একটা তকমা দিই ওরা কিছু বোঝে না, হ্যাঁ ওরা কিন্তু সব থেকে বেশি বোঝে, এবং ওদের জন্য আমি সবসময় বলি আমি টিকে আছি। নাহলে আদারওয়াইজ আমার কোনো গডফাদার নেই, আমার কোনো নির্দিষ্ট প্রোডাকশন হাউসের প্যানেলে আমার নাম নেই, আমার কোনো রাজনৈতিক পাওয়ার নেতা মন্ত্রীদের সঙ্গে বিশেষ বন্ধুত্ব রাখি পড়ানো ভাইফোঁটা দেওয়া কোনোটাই নেই। তো এতদিন যখন টিকে আছি এবং সব ভালো কাজ না করতে পারলেও কিছুটা করার চেষ্টা করেছি, তো আমার মনে হয় সেটা সম্পূর্ণ আমি ক্রেডিট দিতে চাই দর্শকদের, কারণ ওরা কিন্তু বারবার আমাকে দেখিয়ে দিয়েছে যে তোমার কাজ আমরা পছন্দ করি। তো সেইটা একটা খুব ভরসার জায়গা, তাই জন্য মানে আমি তো ধরো 13 বছর কাজ করছি না, তবু লোকে মনে রেখেছে প্রত্যেকটা ক্যারেক্টার নাম, এবং গলা শুনলে এই ট্রেনে করে ঘুরতে গেছিলাম, দিল্লি যাচ্ছিলাম, তো বাঙালি ছিল, হঠাৎ করে একটি মেয়ে না কম্বলটা সরিয়ে আমি, এই পটুলি যাস না, তুমি কি স্বরলিপি না, উপর এরকম করে দেখেছো উপর থেকে, তোমার গলাটা আমার এত ভাল লাগতো, মানে এগুলো পাওয়া 13 বছর কাজ না করার পর এখনো যে, মানে আমি জানি না এখনকার তাদের মনে রাখবে কিনা, আমার মনে হয় না মনে এই রাখবে। যিশুদা একটা কথা বলতো, তোর মনে আছে? কেউ যখন খুব বাড়াবাড়ি করতো, ট্যান্ট্রামস করতো, কোনো নতুন আসতো, তো আমরা সবাই যে যিশুদা আবার রেগে যাবে, যিশুদা লাস্ট একটা রেগে গিয়ে কথা বলতো, এই শোন এসব নিয়ে কথা বলিস না, এরা সব 80-তে আবিষ্কার 81-তে পরিষ্কার। তো আমার এটা এখনো মনে হয় যে আমিও যখন বেশি বাড়াবাড়ি কেউ করে, একটা ব্লাউজ নিয়ে শাড়ি নিয়ে, ওটা ওটা স্বরলিপি পৃথিবীর ইতিহাসে ব্লাউজ আর শাড়ির ওপর যে অভিনয় ডিপেন্ড করে সেটা আমাদের মেগা সিরিয়ালেই প্রমাণ করেছে। এটা পৃথিবীর যুগান্তকারী একটা সৃষ্টি এই অভিনয়ের ক্ষেত্রে। সত্যি বাবা। তো ওইটা নিয়ে যখন করে তখন মাঝে মাঝে আমার যিশুদার কথাটা মনে পড়ে। মানে এরা তো নিজেরাও স্টার ছিল এবং স্টার তৈরি করেছে ওইভাবে একটা জায়গা থেকে। যাই হোক, তোমার প্রথম সিরিয়াল তাহলে হলো গিয়ে পৌষ ফাগুনের পালা, তারপরে ওই টুকটাক, তারপরে চ্যানেল 8-এ সোম থেকে শুক্র সাহিত্যের সেরা সময়, কি ভালো হতো না কাজ, কি ভালো। তার আমরা খুব লাকি ছিলাম একটা, যে তখন ইটিভিতে টেলিফিল্মস হতো, কি ভালো। তারাতে হতো, তারপরে এমনি কিছু মানুষজন নিজের চেষ্টায় নিজের প্রোডাকশনে ছোট ছোট টেলিফিল্মস করতেন। তারপরে চ্যানেল 8-এর সোম থেকে শুক্র সাহিত্যের সেরা সময় করার জন্য প্রত্যেক আমরা মুখিয়ে থাকতাম, একদম কিছু করেছি আমি। এই করতে করতে তারপর তিথির অতিথি, তারপরে চলতে শুরু করলো চাকা। তারপরে অঞ্জন চৌধুরী আমাকে ডাকলেন তিথির অতিথিতে, যেহেতু আমি খুব একটা মানে একটা সে সোকল্ড সিরিয়ালে যেরকম পজিটিভ রোল হয়, সারাক্ষণ কাঁদে করে, তো অঞ্জন কাকু ডেকে আমাকে বললেন যে আমি একটা সিরিয়াল করব, তোকে সেখানে, তুই তো এতদিন কেঁদেছিস, তোকে এবার এমন একটা কাজের মানে দেবো তোকে, তুই লোককে কাঁদা। কি যেন নাম সিরিয়ালটা মনে পড়ছে? এরাও শত্রু। এরাও শত্রু। বাট আমার এখন মনে হয় ভাগ্যিস অঞ্জন কাকু আমাকে নিয়েছিল নেগেটিভে, কারণ পরবর্তীকালে যেটা দেখা গেল ট্রেন্ডটা, যে আমার বয়সী যারা অভিনেত্রী তারা নেগেটিভ ক্যারেক্টার্সে যে কাজটা বা যে অভিনয়টা করার সুযোগ পায়, সেইটা অনেক সময় পজিটিভ ক্যারেক্টার্সগুলো, বা পজিটিভ নেগেটিভ তো ব্লাড গ্রুপ হয়, সেটা ছেড়ে দে, সে অজয় দেবগানের কথা অনুযায়ী। কিন্তু আমি বলছি যে সেই অর্থে সোকল সোসাইটির মতো ভালো হ্যাঁ 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 ওইটা, মানে আমি মনে করি যে আমাদের বাংলা সিরিয়াল এখনো সেই জায়গায় পৌঁছয়নি যে একটা মেয়ে সারা রাত পার্টি করে তার ছেলে বন্ধুদের সঙ্গে মিশে সকালে এসে বাড়িতে মা বাবার জন্য রান্না করে, চাকরিটা করে সে সংসার চালায়, এবং সে সারাটা জীবন স্যাক্রিফাইস করেছে বাবা মার জন্য। সে প্রেমটা করেও বিয়েটা করছে না, তার মানে বয়ফ্রেন্ড তাকে বলছে যে বিয়েটা করতে। এই ক্যারেক্টার্সগুলো আমাদের এখানে মিসিং। নেগে ঢাকা তার আর নেই আমাদের এখানে হচ্ছে শুধু চোখের জল ফেলবে কতগুলো, মানে এই আধুনিক যে মেয়েরা আমরা যেরকম দেখি, ওদের কত স্যাক্রিফাইস সাধারণ সোসাইটিতে, একদমই তাই। হ্যাঁ, অথচ মানে যে মেয়েটা প্রচুর মানে আজকে ধরো আমাদের মতো ক্ষেত্রে যেটা হয়, আমি ধরো আমার চরিত্র যদি হয় যে একটা মেয়ে আছে, আমার কোনো না, পুরুষের তুই তো মেগা সিরিয়ালের সব থেকে এই মুহূর্তে সেকেন্ড নেগেটিভ।
সেকেন্ড হ্যাঁ নেগেটিভ সেকেন্ড নেগেটিভ, কারণ তোর বয়সেই তো মেন নেগেটিভ হবে না, তো হ্যাঁ। তুমি বয়স্ক আমি হতে তো ওই হবে। জন্যই পালালাম, আমাকে বললো যে তখন আমার 27 হয়নি তখন। মানে তোর জীবনটা যদি নেওয়া যায় তুই হচ্ছে সিরিয়ালের সেকেন্ড নেগেটিভ আর কি। আর তোর মাসে খুব একটা ডেট পড়ে না, কারণ তোদেরকে বেশি দেখানো যাবে না, আগে ফ্যাচফ্যাচে কান্না দেখাতে হবে, হ্যাঁ, তো না। 6-7 দিন ডেট পড়ে। একটা খুব মজার কথা বলেছিল যে ছোটবেলায় তো আমরা নানান রকম প্রশ্ন করতাম, আমি একটা জ্যোতিষীকে বলেছিলাম দেখুন তো আমার প্রেমটা কবে হবে, বলছে প্রচুর প্রেম হবে। আরে বলুন না যে কবে প্রেম করে বিয়ে করবো, বলছে শোনো তোমার জন্য আমি একটা আইডিয়াল একটা সাজেশন দিচ্ছি, তুমি প্রেম করবে কিন্তু একসঙ্গে 2-3 জনকে করবে, তাহলে হার্ট ব্রেক হওয়ার কোনো চান্স। আমরা এটা আধুনিক জ্যোতিষী সে বেঁচে হ্যাঁ আছে হ্যাঁ এখনো? হ্যাঁ, বহাল তবিয়তে বেঁচে আছে একদম। এবং আমার মনে হয়েছে যে এটা খুব ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে যে দ্রৌপদী তো তপস্যা করেছিলেন যে আমার বেস্ট ধনুর্বীর চাই, বেস্ট মানে একজন ধার্মিক পুরুষ চাই, এরকম নানান রকমের উনি তপস্যা করে 5 জনকে পেয়েছিলেন। আমাদের যা মোটামুটি চাহিদা না, list, আমার এখন একটা জিনিসই চাই, টাকা। টাকা। ও আচ্ছা, ওটা ঠিক আছে। থাকলেই সব হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, গুড গুড। কিন্তু টাকাটা কামানোর জন্য ইউ নিড সাম Mental- হ্যাপিনেস, হ্যাঁ সেইটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু সব। হ্যাঁ সেটা তো করাই। ডেফিনেটলি ইউ আর এ গুড মাদার, রেসপন্সিবল একজন এন্টারপ্রেনার, এভরিথিং ইজ ওকে, বাট নিজের ভেতরে যে একটা মেয়ে তোমার আছে। মনে হয় না যে যদি তোমার কাছে টাকা থাকে হ্যাঁ তাহলে তুমি কোচি একটা ছেলেকে নিয়ে কলেজের তুমি বেরিয়ে আসতে পারবে? আমার কাছে টাকা না থাকলেও পারবো এখন। ডোন্ট টেল মি, এনি টাইম। তো আমাদের কাছে তো অপশন আমি আমার ইনবক্স গুলো তোকে পরে দেখাতে চাই, আমার কাছেও দেয়ার ইজ ওপেন অফার। কিন্তু আমি না আর ওই কোচি ছেলেদেরকে ফ্রিতে চুমু খেতে চাই না, আমার ইটস এনাফ, হয়ে গেছে, ডান উইথ দ্যাট। নষ্ট আমার যাকে মনে হবে যে আমার একটা অ্যাড্রিনাল রাশ হচ্ছে, মানে আমরা বেড়াল মেয়াও মেয়াও করে না। টাকাটা আমার দরকার হবে আমার শখের যে পৃথিবীর যে শ্রেষ্ঠ ঐতিহাসিক জায়গাগুলো, আমি এডিনবার্গ যেতে চাই, আমি জেরুজালেম যেতে চাই, আমি ইটালি যেতে চাই, আমি টার্কি যেতে চাই, ওটার জন্য টাকা দরকার। একা যেতে চাও না বরকে নিয়ে যেতে চাও? এরকম কোনো ব্যাপার না, বেচারাকে তো কিছু জায়গায় তো নিয়ে যেতেই হবে, কারণ না হি ইজ মাই Optional. বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। Optional. ও আমাকে কোনোদিনও টিপিক্যাল বউয়ের মতন ট্রিটই করেনি। আমার কপালে সমস্ত মানে কি বলবো, তালিবান প্রেমিকদের পর হ্যাঁ, তালিবান প্রেমিক পর একটা খুঁজে খুঁজে কি আমরা তালিবানি খুঁজে না, পাই? আমার তো এটা আছে, আমি ব্যর্থ কবি, উদাস বাউল, ফ্রাস্ট্রেটেড মানে রাজনৈতিক মতাদর্শী, এই সবের প্রেমে আমার একটা কি বলবো, ওটাতে আমার একটা যায়, মানে ওই যে তারপর তুমি ঠিক করার চেষ্টা করবে। আমি তো ওটাই আমার এক প্রেমিক ছিল যে ছিল ড্রাগ অ্যাডিক্ট, তাকে আমি 9 বার অ্যাসাইলামে, মানে ওই নিজের mental- পয়সায়? নিজের পয়সায় নয়, কিন্তু মোটামুটি মানে আমার অবস্থা মেন্টাল তখন খারাপ হয়ে গেছিল, তখন লাস্টে আমি বাধ্য হয়ে বেরোলাম। কিন্তু ইট ওয়াজ পার্ট অফ এক্সপিরিয়েন্স, আমার কোনো অসুবিধা নেই। মানে আমার মনে হয় আমি জীবনে খুব ছকে বাঁধা লাইফ লিড করিনি বলেই আজকে আমি অনেক কনফিডেন্ট। বেশি ছকে হিসেব কষে এই বছর ফ্ল্যাট কিনবো, এই বছর এত টাকা সেভিংস করব, তুই এখন যেটা ভাবছিস ইটস ওকে, এটা দরকার, তোর মেয়ে আছে, আর একটা বয়সের পর ডেফিনেটলি ইউ নিড এ মেন্টাল সিকিউরিটি, সেটা টাকা দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ। কিন্তু যে বয়সটা বেহিসাবি হওয়ার, সেই বয়সে যদি আজকালকার দিনে আমি এটা সবাইকে সাজেস্ট করব, খুব হিসেবি করে একটু পাগল হন। খুব নর্মাল লোকেরা জীবনে কিছু করতে পারে না আমার মনে হয়। আর আমাকে যারা আন্ডার এস্টিমেট করেছে, যারা পাগল বলেছে, যারা বলেছে এ তো এ গেছে, তাদের অবস্থা খুব খারাপ, আর আমি বহাল তবিয়তে আছি। তার কারণ হচ্ছে এন্ড অফ দ্য ডে তোর ইন্টেনশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যে আমার ড্রাগ অ্যাডিক্ট প্রেমিককে নিয়ে গেছি, সেইটাতে আমি তাকে বন্ধু হিসেবেও নিয়ে গেছি, যে বন্ধুত্বের হাতটা আমি ছাড়বো না। খারাপ সময় কেন ছেড়ে খারাপ দিই? সময় ছাড়বো কেন? তো এই যে ইন্টেনশনটা, এই যে প্রিন্সিপালটা, এটাই থেকে যাবে। বাদ বাকি তো প্রেমিক যাবে আসবে, তারপরেও অনেকগুলো করেছি, সেটা কোনো চাপ নেই। আর আমার বর ভালো বলে তুমি প্রত্যেকটা সপ্তাহে এক একটা করে নতুন বলো, আমি ঠিক হিসেবটা ধরতে পারি। দরকার কি দরকার? আমি একজনের মানে সঙ্গে এইগুলো একটা স্কিট হয়ে যায় বলে, এই যে লোকে গল্প খুঁজে পাচ্ছে না, এগুলোই তো একটা গল্প। একবার আমার মনে আছে আমি চুপচাপ ব্যর্থ বসে আছি। কবিটা কি? ব্যর্থ কবি, ওটা তো আছে।
আর তার কবিতা তুই যদি শুনতিস বাবা গো মা গো বলে চলে যাচ্ছি, কিন্তু তার ওই সময় যত প্রেমে পড়েছি তার সব কবিতাই ভালো লাগছে। আমার মোটামুটি শক্তি বা সুনীল বা ওই ভাস্কর চক্রবর্তী এরকম লেভেলের মনে হচ্ছে। বাবা। হ্যাঁ এরকম লেভেলের, মানে ভাব আমার এক প্রেমিক ছিল, আমি বলতাম কি দিয়েছেন, বলছে তোমাকে আমি কান ফেস্টিভ্যালে হাঁটাবো রেড কার্পেটে, তুই শুধু এই টাকাটা দিয়ে দাও। সো হয়েছে এটা ঠিক আছে। শোন, সোনার গয়না তৈরি করিনি, হ্যাঁ, কিন্তু মনটাকে সোনার মতন তৈরি করার চেষ্টা করেছি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তুমি বলো যে তুমি এই যে বিয়ে করে কি বুঝতে পেরেছো যে এইটা হওয়া দরকার একটা বিবাহিত বিয়ে জীবনে? করে আমি এটাই বুঝতে পেরেছি যে বিয়ে করার কোনো মানেই নেই, কিছু কারণ নেই। থাকার কারণ আছে, একসঙ্গে একটা ভালো বন্ধুর সঙ্গে থাকার কারণ আছে। আমি একদমই অপছন্দ করি, মানে এটা দেখ, এটা আমার ফান্ডা, আমি কাউকে এটা জাজ করবও না, কেউ হয়তো করি, কিন্তু আমি একটা জিনিস মিস করি জানিস, মানে আমি তোর পডকাস্টে এসে খোলা মনে বলছি, আমি ওই 20s যে একটা হানিমুন পিরিয়ড হয় না বিয়ের পর, ওটা আমি খুব মিস করি। তা আমি ভেবেছি এবার আমি একটা প্রেম করব, প্রেমিককে আমি শেখাবো যে তুমি আমাকে একটা 20s-এ নিয়ে যাবে আমাকে নিয়ে। আর এই বয়স্ক লোকেদের এত ব্যাগেজেস লাইফে, এটা করো না, তুমি এটা ভুল করছো, হ্যাঁ এই করা এই উচিত। অ্যাক্টররাও কি এরকম? আমি তো বহুদিন না, বয়স্ক আমি actor- যেখানে চাস সেখানে বাস কখনোই করিনি। আচ্ছা। আমি কোনো অ্যাক্টরস এটা অল কিন্তু অ্যাক্টরস সেই আবার অ্যাডাল্ট শোই হয়ে যাচ্ছে। তাই তোমার ইয়ে যে বলেছিল সেক্স নিয়ে আলোচনা করে, সে আবার বলবে আমরা বিশুদ্ধ চুমু থেকে শুরু করছি, আমরা সেক্স, মানে আমার মনে হয় যে ভালো আড্ডার ভালো আই কন্ট্যাক্ট, এটাও ইটস আ পার্ট অফ সেক্স। এটা যদি আপনাদের, এটা যদি মনে হয় যে আমরা খুব খারাপ, সেক্স কি খারাপ? এটা আমার প্রশ্ন সবার কাছে। সেক্স তো হেলদি জিনিস, মন ভালো লাগে, হরমোনাল চেঞ্জেস হয়, কত কিছু। আমার জীবনে আমার যেটা মনে হয়, আমি এটা আমার ব্যক্তিগত, আমার জীবনে সেক্সের থেকেও লাভ মেকিংটা ইজ মোর ইম্পর্টেন্ট। মানে আজকালকার জেনারেশন লাভ মেকিং ভুলে গেছে। হ্যাঁ, মানে লাভ মেকিং মানেই যে সবসময় একটা হোটেলের রুম বা একটা বেডরুমে ঢুকেই যেতে হবে। লাভ মেকিং মানে জাস্ট একটা গঙ্গার ধারে, হ্যাঁ, মানে একটা হাত ধরে বসে থাকার মধ্যেও যে একটা শিহরণ আছে, তারপরে আপনি যা খুশি করুন, কেউ আটকাচ্ছে না আপনাকে, বাট ওটাও ইজ আ পার্ট অফ লাভ মেকিং। একদম। মানে বাঙালিরা তো এটা, মানে এই যে অভিমান হওয়া, অভিমান শব্দটা যে ফিলিংসটা, এটা তো বাঙালিদের উঠে গেছে। বা একটা মহিলা প্রেমে পড়ে তার চেহারা বদলে যাওয়া, হ্যাঁ, তার যে মানে একটা ব্লাশ করা, আবেশ, যে শব্দটা আমরা সাহিত্যে আমি কোথাও দেখি না। এখন ওই হিসেব কষেও প্রেম করে না, ওই জন্য ওই ব্যাপারটা চলে গেছে। কারণ আমরা ব্রেকআপে যাব না, আমরা কষ্ট পাবো না, এই সবগুলো। সেটা একদিকে ভালো। আর আমাকে আমার বন্ধু, সে এখন রাজনৈতিকভাবে খুবই বড় একটা পজিশনে আছে, আমি তার নাম নেব না, ও আমাকে একটা কথা বলেছিল যে তোর জীবনের সব থেকে বড় প্রবলেম হচ্ছে সেক্স আর প্রেমকে তুই আলাদা করতে পারিস না। সেক্স ইজ এ ডিফারেন্ট থিং। মানে ও যেটা বলছিল যে প্রেমবিহীন তুই যার সঙ্গে খুশি যা খুশি করতে পারিস, আর প্রেমটা প্রেম, কিন্তু ওটা না আমার হবে না, ওটা আমার কোনোদিনও হবে না। যে আমার যদি কোনো মানুষকে দেখে কেমিক্যাল লোচা না হয়, আমি তাকে হাতও ধরতে পারবো না, তাকে চুমুও খেতে, এই রে খুব অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, সরি, কিছু অ্যাডাল্ট লোক বসলে আর সঙ্গে চা থাকলে, অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট আমরা একদমই নই এখনো, আমরা টিনেজারের ওই ওটাতে আমি তো মোড়ে এখনো 22-এই পড়ে আছি। অ্যাকচুয়ালি আমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি, মানে ছোট বয়সে অভিজ্ঞতা মানে অনেকটা বেশি হয়ে গেছে, আমরা সব দেখে ফেলেছি। আমার একটা বন্ধু, আমাকে সেই ইন্ডাস্ট্রির নয় ডেফিনেটলি, সে আমাকে অতটা ভালো চেনেও না, আমাকে সে একটা জিজ্ঞেস করেছে, কাঞ্চনা কত জনের সঙ্গে তোমার, আর সিনেমার লোকেরা তো সারাক্ষণ এই করে পায়। তো আমি বললাম যে কেন, এটা কেন? বলছে না আমিও আমারটা শেয়ার করবো। তুই তোরটা বল। ও আমাকে যে নাম্বারটা বললো, তারপরে আমার সাহসী হলো না, কারণ ওটা আমার 1 বছরের নাম্বার, আমি তো আর ভয়ের চোটে কিছু বলতেই পারলাম না, ও আমাকে জাজ করবে যে তুমি কোনোদিন ইন্ডাস্ট্রি কারোর সাথে প্রেম করোনি? না, অ্যাজ সাচ তো মানে একটু ফ্লার্ট করেছি, একটু ভালো থাকার জন্য একটু ফ্লার্ট ব্যাপারটা করেছি। না, ধরো যে নায়কের সাথে, যদিও তুমি কার যেন হতে, তার সাথে আর কি প্রেম করবে? মানে নায়ক, হ্যাঁ, আমার একজনের সঙ্গে প্রেম হতে পারতো যদি আমি ঠিক সময় জন্মাতাম, তার নাম সৌমিত্র চ্যাটার্জি। হ্যাঁ সত্যি, আমি সৌমিত্র দার সঙ্গে লাস্ট, আর আমি না মজা করে সবসময় বলতাম, অনেকে সৌমিত্র জেঠু কাকু বলে, তা আমাকে একজন বলছিল সৌমিত্র দাকে আবার কাকু জেঠু আবার কি, তো আমি মজা করে মাঝে আমাকে বলেছিল, আমি সৌমিত্র কাকু বলতে গেছিলাম,
কাকু হ্যাঁ মানে আমার মানে মনে হয় আমার বয়সের কিন্তু আমার মনে দাদু হয় চরিত্র করছিল আমার সৌমিত্র মানে আমি যদি ঠিক সময় জন্মাতাম তা আমার মনে হয় মানে আমি ওনার নখের যোগ্য নয়, এটা আবার বলে দিলাম, হয়তো অনেকেই বলবে আপনার কি করে এত ধৃষ্টতা হলো, সেটা নয় আসলে আমিও মানুষটার সঙ্গে যে ব্যক্তিগতভাবে মিশেছি, আর আপনারা যারা ট্রোল করবেন তারা তো তাকে চেনেন না, তাদের দূর থেকে চেনেন। বাদ দাও। হ্যাঁ, এবং সৌমিত্রদা আমাকে একটা ছবিতে রেফার করেছিলেন, সেই ছবিটা লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার কি নাম হয়েছিল। সেটা? ছবিটা ব্রিজ, অমিত রঞ্জন বিশ্বাসের, হোমা পাখি যিনি লিখেছিলেন, সন্ধ্যা মৃদুল, সৌমিত্র চ্যাটার্জি, আমি, মমতা শঙ্কর, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। এবং ওনার মেকআপ রুমের ওই আড্ডা, কি আড্ডা হতো একটু জানতে ইচ্ছে করছে। কি আড্ডা হতো না, মানে কবিতা থেকে শুরু করে পুরনো ফিল্মের গল্প, ওনারা যখন সকালবেলা উঠে মর্নিং ওয়াকে যেতেন উত্তম, এবং এই উত্তম কুমার আর সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে যে আমাদের একটা বলে না এটা লিখিতভাবে একটা কম্পিটিশনের, ওদের মধ্যে প্রচণ্ড একটা শ্রদ্ধার সম্পর্ক ছিল। এবং উনি উত্তম কুমারকে প্রচণ্ড শ্রদ্ধা করতে, প্রচণ্ড ভালোবাসতেন, আর ভীষণ পছন্দ করতেন ওনার কথাদের মধ্যে তরুণ কুমারকে। এবং আমিও ভীষণ পছন্দ করি তরুণ কুমার। কাজ করেছো? না, আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি, তবে সুব্রতা আন্টিকে একবার চোখে দেখেছিলাম, কাজ করেছিলাম, ওনারা অন্য মানে লেভেল। আমার খুব পছন্দের একজন ছিল, আমি যদি কোনোদিন তার সঙ্গে দেখা হতো, কাজ করতো, রবি ঘোষ আমার খুব পছন্দের একজন অ্যাক্টর, খুবই পছন্দ। না তোমার কি মনে হয় যে আগে যেরকম শ্রদ্ধা ছিল সাধারণ মানুষের এই অভিনেতা তাদের আশেপাশে যারা কাজ করে সিনেমা জগতে, এখন সেই শ্রদ্ধাটা কমে গেছে? অ্যাকচুয়ালি এখন না অভিনেতার অভিনেত্রী হওয়াটা এতটাই সোজা হয়ে গেছে, মানে এটা যে একটা আলাদা ক্রাফট, মানে মানে এরকমও হয়েছে আমি বসে আছি কোথাও, একজন চেনা লোকের দেখা হয়েছে, তিনি আমাকে বলছেন কি রে কেমন আছিস, এই তো আমার মেয়েটা এখন গ্র্যাজুয়েশন করে নিল, এখন তো কিছুটা দিন ফাঁকা আছে, তুই দেখ না তোদের লাইনে যদি ঢুকিয়ে দেওয়া যায়। না, লাইনে ঢুকিয়ে দেওয়া যায়, নামিয়ে দেওয়া না, লাইনে ঢুকিয়ে দেওয়া যায়, এটা একটা। তারপরে আরেকজন বা একটু মোটা কাটা চেহারা আমাকে বলছে এই দেখো না আমার চেহারাটা আছে তোমাদের এখানে ভিলেন টিলেনের রোলে, দেখো না। মানে সবথেকে আমি না এবার ভেবেছি কোনো একটা ডাক্তারের সঙ্গে দেখা হলে আমি বলবো দেখুন আমি এই সময়টা মেগা সিরিয়ালের ডেট নেই, আপনি আমাকে একটা ডাক্তারি লাইনে ঢুকিয়ে দিন না, বা একটা কোনো একটা উকিলকে বলবো আমাকে দুটো কেস দিন না, মানে যদি ওনারা এটা বলতে পারেন তাহলে আমি কেন পারবো না? মানে সবথেকে সহজ কাজ। আরে আমাকে অ্যাসিস্ট করে দেবে, কি আছে। ঠিক বলেছে, একদমই তার এই কারণেই বোধহয় শ্রদ্ধাটা কমে গেছে। আর আমরা ব্যক্তিগতভাবেও ভীষণ দায়ী, ব্যক্তিগতভাবে আমরা ওই নিজেদের জায়গাটা নিজেরাই নষ্ট কিছুটা তো করেছি, আর নিজেদের ইন্ডাস্ট্রি নিয়ে এত বেশি বাইরে। আর এই পলিটিক্যালটাও কি একটা কারণ? ও ভীষণ। আমি উবেরে যাই মাঝে মধ্যে, যেহেতু আমার ড্রাইভারকে তাড়াতাড়ি ছাড়তে হয়, উবেরের কিছু মানুষ আমাকে চিনতে পারেন, তারা যেতে যেতে বলেন দিদি আপনাদের ইন্ডাস্ট্রির এরকম অবস্থা কেন? একটা উবেরের, আরে এখানে আমি শুনছি যাদের নাকি প্রচুর 100 ভরি গয়না, প্রচুর কোটি কোটি টাকা, 4টে ফ্ল্যাট, তারা নাকি খুব চাপে পড়ে, অথচ আমার তো এত কিছু নেই। তোরও তো আমার মনে হয় তুই যথেষ্ট স্ট্রাগল করছিস, ইউ আর অ্যাচিভিং, তোরও তো মনে হয় এত চাপ আসেনি, তো ওদের চাপটা কোথায়? মানে এইগুলো আমি দেখেছি। তুমিও তো পলিটিক্স জয়েন করেছিলে। হ্যাঁ, আমি পলিটিক্স জয়েন করেছিলাম, কিন্তু আমি তো স্রোতের বিপরীতে গিয়ে জয়েন করেছি। এবং এখন যখন তখন কি কারণে করেছিলে? তোমার কি মনে হয়েছিল যে? আমার মনে হয়েছিল যে আমার একটা ভয়েস রেস করাটা দরকার, আর এবং তার জন্য একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছিলাম, এবং আমি নিজে যাইনি, আমি প্ল্যাটফর্ম পেয়েছিলাম। এবং আজকে আমি একদম সবার সামনে বলছি, অ্যাক্টিভ পলিটিক্স করার জন্য যে কঠিন হৃদয়টা হওয়া দরকার, যে ঠান্ডা বুদ্ধিটা হওয়া দরকার, সেটাতে আমি ব্যর্থ। ওটা আমার নেই। আমি ইমোশনাল ভালনারেবল একটা মানুষ, এবং আই এম প্রাউড অফ ইট। মানে আমি শিল্পী হিসেবে সেটা মনে করি আমার ওটা থাকাটা দরকার। তো আমার মনে হয় যারা প্রত্যক্ষ পলিটিক্স করেন তাদেরকে হ্যাটস অফ, মানে তারা ওটা অ্যাচিভ করে। যেমন আমরা, যেমন তুই ভাবে এই যে ক্যামেরাটা চলছে, তুই এসপি শটটা দিচ্ছিস, তোর অপোজিটে আরেকটা মানুষকে তুই শূন্যে ভেবে তার জন্য চোখের জল ফেলছিস, তো কিন্তু কেউ নেই, এটা তো সবাই বুঝবে না, তুই শূন্যে একটা মানুষকে তৈরি করছিস। তেমনি এটা যেমন কারোর পক্ষে বোঝা সম্ভব না, তেমনি ওদের ওই শিলটাও আমার পক্ষে অ্যাচিভ করানো সম্ভব না। এটাও তো একটা প্রফেশন, এটা এখন বিশাল একটা প্রফেশন হয়ে গেছে। না, আমার মনে হয় যে পলিটিক্সটা তো একটা বিশাল বড় প্রফেশন, সেটা ওরকম আর কি, কিছু হচ্ছে না নেতা হয়ে যাওয়ার। না, মুশকিলটা কি জানিস তো, প্রফেশনটা আমি কেন বলছি, এটা প্রফেশনালিও লোকে নেয় না। যদি নিত, নিজের প্রফেশনের প্রতি লোকে সাচ্চা হতো, 100% দিত, এখানে তো কেউ দেয় না।
আমি বা কথার কথা বলছি, আমি একটা বড় চাকরি পেলাম, তো আমার একটা টার্গেট লাইনটা কি থাকবে যে আমি আরো, মানে খুব সাধারণভাবে আমি আরো অ্যাচিভ করি, আমি এমন কিছু কাজ করে দেখাই যার জন্য আমার কোম্পানি এমন কিছু। কিন্তু এখানে তো এটা প্রফেশন, যদি বরঞ্চ এটাকে ওই অনেকে বলে না এটা আমার আদর্শ, ওইসব বুলশিট কথাবার্তা ওইসব ছেড়ে যদি একটু প্রফেশনালি আপনারা ডিল করতেন আজকে 2026-এর নিরিখে, তাহলে অনেক বেটার হতো। মানে এটা আমাকে করতে হবে বস, এর জন্য আমাকে আসতে হয়েছে, এটা আমাকে করতে হবে, এইটা নেই। রুলিং পার্টি ডাকলে মানে আগের তা যেতে, তারপর মানে তুমি কি ভেবেছিলে তারপর নিজে থেকেই ছেড়ে দিলে যে এটা আমার দ্বারা হবে না? না দেখ, আমি একটা কথা বলছি, যখন আমি অ্যাক্টিভ পলিটিক্স থেকে একদমই সরে এলাম, তারপরে একটা সময় আমার বলতে আপত্তি নেই মেন লোক আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু ততদিনে অভয়া হয়ে গেছে, কামদুনি হয়ে গেছে, অনেক কিছু জল গড়িয়েছে, শুধু চুরি ডাকাতি আবার শিক্ষকদের চোখের জল এটাও নয়, মানে তার বাইরে একটা অন্য লেভেলে চলে গেছে। আমি এন্ড অফ দ্য ডে ভাবলাম দেখ আমার হয়তো কোনো কমিটিতে একটা 1-1.5 লাখ টাকার কিছু একটা হবে, বা আমি হয়তো দুটো ওয়েব সিরিজে কারোর রেফারেন্সে কাজও পেতে পারি, কারণ অনেকেই জানে এখানে রেফারেন্সে কাজ হতো, পলিটিক্যাল রেফারেন্সে হতো, এইসব অনেক ন্যাকামো করে বলে লাভ নেই, হতো, আমরা জানি, আমি সবাই জানি, ইনফ্যাক্ট এখন দর্শকরা বেশি জানে রাদার। তো আমার সেটা হতো, খারাপ হতো না, আমি একটা কমেডিতে তো ঢুকতাম, কিন্তু আমি তো ভেবে দেখলাম যে সারা জীবন তো ব্যর্থ কবিদেরই ভালোবাসলাম, হঠাৎ করে এখন একটা বড় পাবলিকেশন হাউসের এডিটরকে ভালোবেসে কি হবে? এন্ড অফ দ্য ডে তো সেই কর্পোরেট মানে ভাবে নিজেকে বিক্রি করে কোনো লাভ নেই। আমি ব্যর্থ কবি নিয়ে ঠিক আছে, আবার ডিম খেতাম বলছিস তো? শেষ জীবনে গিয়ে ডিম খেতে? না না, আমার ডিম আমি এমনি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি কাঁচা ডিম খেতে ভালোবাসি না, আমার কোনো ইচ্ছে নেই। আর আমার একটা কথা মনে হয়, দেখ আমি যদি প্রত্যক্ষ পলিটিক্স করি এটাও একটা চান্স আছে, আমার দল যদি কোনো ভুল করে, আমার পছন্দের দল, সেটা আমি ওপেনলি বলতেও পারবো না, ক্রিটিসাইজ করতে পারবো, কিন্তু আমি আমার নিজস্ব সমর্থক পাশে থাকা নিয়েও থাকতে পারি, সেখানে ক্রিটিসাইজও করতে পারি, সেখানে ভালো খারাপ সব কথাই বলতে পারি, এটা আমার মত। তবে এই অভিনয় জগতে বা এই যে ইন্ডাস্ট্রি আমাদের, এটাতে পলিটিক্স না হওয়াটাই শ্রেয়। তাহলে দেখ আমি মনে করি পলিটিক্স করার যে ক্ষমতা বা তার যে অধিকার সব মানুষের, সব শ্রেণী, একটা অটোওয়ালারও থাকা উচিত, একটা অভিনেত্রীরও থাকা উচিত, ইন্ডাস্ট্রিয়ালিস্টেরও থাকা উচিত, তাতে কোনো দোষের নয়। কিন্তু দোষ হচ্ছে যে কাজটায় আপনি এসছেন, আপনি অভিনয় করতে এসছেন, অভিনয়টা করাটা আপনার টার্গেট নয়, কোনো রকমে জেনে গিয়ে একটু দিদির পাশে দাঁড়িয়ে একটু গুতুনি খেয়ে যদি একটা কাউন্সিলর বা এমএলএ টিকিট জোগাড় করা যায়, মানে ওটাই আমার আলটিমেট গোল, মানে এইটা আমার কাছে খুব হাস্যকর লাগে আর কি। আর তাছাড়া যে রাজনৈতিক অধিকার সকল আছে, এটা গণতান্ত্রিক দেশ, সকলের আছে। এখন তোমার কি মনে হচ্ছে কি অবস্থায় আছে, যে কাজ কি হবে এবার ঠিকঠাক? যে আশা তো মানুষ যা করেছে, আমি যা অবস্থায় 2011-12-তে লাস্ট, মানে 11-তে দিদি মঞ্চে উঠেছিলাম, তুই 11-তে মঞ্চে উঠেছিলিস? কংগ্রাচুলেশনস, আপনার ডিম নিয়ে রেডি থাকবেন। আর উঠে তখন তো সবাই গেছিল, সবার বাড়িতে বাড়িতে কত গিফট পেয়েছিলাম আমরা, কি ভালো ব্যবহার, মানে ওই ব্যবহারে আমরা তখন মুগ্ধ হয়ে একজন মহিলা, হ্যাঁ যাই হোক, তারপরে 12-র পর থেকে যা অবনতি হয়েছে, মানে সেই অবনতিটা তো চোখের সামনে দেখেছি। এখন কি মনে হচ্ছে যে এই জিনিসটা কি চেঞ্জ হবে? দেখ হওয়া তো উচিত, আর না হলে তোমরা তো ভোটের মধ্যে চেঞ্জ হবে। আমার মনে হয় গণতন্ত্র, এটা তো এটা তালিবান, আমাদের অ্যাক্টিং আগে তো এগুলো ছিল না। না আরেকটা যেটা জিনিস হলো 2026 আমাদের বোঝালো একটা জিনিস, যে তুমি যদি ক্ষমতার শীর্ষে থেকে মনে করো ওখান থেকে তোমাকে কেউ টেনে নামাতে পারবে না, তখন মানুষ মুখ চেনে না অ্যাকচুয়ালি, মুখের দরকার। ওই যে আমাদের, আমি সত্যি কথা একটা কথা বলবো যে এইবারের ইলেকশনের সময়ও না আমি খুব নিরাশ আর হতাশ ছিলাম পশ্চিমবঙ্গবাসীর ওপর, কি তারা কি শুধু কিছু মানে ওই একই দেখেও দেখছে না। কিন্তু এবার আমার মনে হলো আমরা তাদের যতটা আন্ডার এস্টিমেট করি, তারা কিন্তু ততটা বোকা নয়, বরঞ্চ বোকা আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা, যারা শেষ দিন পর্যন্ত বাংলা বাঁচাও, পাড়া বাঁচাও, একে বাঁচাও ওকে বাঁচাও, এই বাঁচাওতে সবাইকে মেরে ফেলেছে আর কি। তো সেইটা আমার মনে হয় আমাদের, এই যে গিল্ড নিয়ে পলিটিক্স বা এই যে এই করতে হবে এটা তো উঠে গেল, রেস্ট্রিকশন, হ্যাঁ রেস্ট্রিকশন উঠে গেছে, মানে
এই এই জিনিসগুলো হওয়া তো উচিতই না। আমার মনে হয় যে ওইখানে দলেরা সেই সময় প্রোটেস্ট কি করতে পারেনি, মানে তুমি তো ইন্ডাস্ট্রিতে না ছিলে। করতে পারেনি, কি করে করতে পারবে? পুরো একটা জালের মতন পুরো বিস্তার ছিল। আর আজকে যারা প্রতিবাদী হয়েছে তাদের মধ্যেও কিছু মুখ ছিল তাদের ডান হাত, এ বলে লাভ নেই, ছিল। ঠিক আছে, তারা এখন আবার অনেকে বলছে তারা কেন আসছে, আসুক, সিস্টেমের মধ্যেই তো থাকবে। যেই আসুক তাকে তো একটা নির্দিষ্ট সিস্টেম শোন, ব্যক্তি মানুষের থেকেও যদি সিস্টেমটার বিরুদ্ধে কেউ লড়ে সেটা আমার মনে হয় বেটার হয়। ব্যক্তি মানুষকে তো তুই সরাতে না, পারবি না, যদি সিস্টেমটাকে তো সরাতে হবে না। মেরুদণ্ড শক্ত থাকে তুমি হাঁটাচলা করতে পারবে, আমার মনে হয় সেই শক্তটাই দরকার। সিস্টেম একদমই তাই। যাই হোক, আর কটা সিরিয়াল করেছে এখন অবধি তোমার মনে আছে? অগন্তি, 100টা ছাড়িয়ে গেছে। এটা এতটা বাড়াবাড়ি না। সেঞ্চুরি হয়নি এখনো? এরকম বলিস না, লোকে হাসবে। আর প্রথম ছবি কবে করলে? প্রথম ছবি, আমার ছবি মানে করার গল্পটা মানে খুব সাংঘাতিক বাজে। কারণ যখন আমি মানে এসছি, তুই তো জানিস ওই সময় ভাব বাংলা যে কমার্শিয়াল ছবিগুলো হতো তাতে আমাকে বুম্বাদার কাকিমা, বুম্বাদার বোন, মানে যার একমাত্র বান্ধবী, আমি না ওইগুলো আমার কোনো ইচ্ছে ছিল না। আমিও না, আমার কাছে প্রচুর অফার এসেছে। আর আমার এটা করার ইচ্ছে ছিল না, কারণ অনেকদিন আগে না আমি একটা পোস্টার দেখেছিলাম, তাতে একটা জিনিস খুব আমাকে, একটা লেখা আমাকে খুব এখনো ওটাকে ইন্সপায়ার করে, যে হাতির ল্যাজ হওয়ার থেকে ঘোড়ার মাথা হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। তো ওটা 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 আমাকে খুব হন্ট করেছিল। তারপরে আমি তো ওই সময় আমাকে সবাই বলতো যে টেলিভিশন যারা করে তারা কোনোদিন ছবিতে পাবে না, তুইও অনেক শুনেছিস সেটা, যে তোদেরকে তো রোজ দেখা যায়, এইসব বোকা বোকা কনসেপ্ট ছিল। এখন ভাব, এই যে রোজ যারা সকালে উঠে দাঁত মাজতে মাজতে ব্লগ করে, তাদের যারা, আমি তো ভালো গুড, মানে ওরা প্রচুর টাকা রোজগার করছে, প্রচুর ভালো, তো তার মানে মিথটা ভেঙে যাচ্ছে যুগের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে। এনিওয়ে, তারাই কাজ পাচ্ছে, তারাই কাজ করছে, তারাই কাজ পাচ্ছে, ভালো। এবার রাজা সেনের ছবি দিয়ে শুরু করলাম, মানে ওই সময় দুটো তিনটে একসঙ্গে, একটা কমার্শিয়াল ছবি দিয়ে শুরু করেছিলাম। কি নাম সেটা? সেদিন দুজনে বলে, অতনু বোসের। গল্পটা খারাপ ছিল না, কিন্তু আমি দুবার ওই কালিম্পংয়ে পাহাড়ে নাচতে গিয়ে যা স্লিপ করে পড়েছি, তাতে বুঝলাম হে কাঞ্চনা, তোমার দ্বারা এইসব হবে না। আর এই নায়কের দিকে তাকিয়ে চোখ পিট পিট করে যে ন্যাকামোটা, ওটা আমার দ্বারা হবে না। মানে আমার ওটা, আমি কাউকে ক্রিটিসাইজ করি, যারা ওটা করেন চিয়ার্স টু দেম, মানে আমি ভীষণ পছন্দও করি। তোমার সঙ্গে যাবে না। আমি তো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে প্রচুরবার দেখেছি, কুছ কুছ হোতা হ্যায় প্রচুরবার দেখেছি, কিন্তু আমাকে যদি কেউ আজকে একটা ওরকম প্রজেক্টে নেয়, সে সর্বশান্ত হয়ে রাস্তায় ভিক্ষা করবে, কারণ আমাকে দেখে লোকে ডিম চুলবে। আমি এতটাই খারাপ ওই সব বিষয়। আর তারপরে আমি আস্তে আস্তে, তারপরে বাই বাই ব্যাংকক হলো, অ্যাক্সিডেন্ট হলো, তারপরে আটটা আটের বনগা লোকাল হলো, ব্যোমকেশ হলো, আস্তে 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 বিলু রাক্ষস হলো, সব আস্তে আস্তেই হয়েছে, একদিনে কিচ্ছু হয়নি, স্লো অ্যান্ড স্টেডি। আমার বাবাটা মালিনীতে তুমি পুরস্কারও পেলে। হ্যাঁ, আমি কিছু ছবিতে পেয়ে যাই। কিসে কি পুরস্কার পেলে একটু বলো? আমি পেলাম হচ্ছে হেমা মালিনীতে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস ইন সাউথ আসাম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। আর আমার খুব ভালো লাগলো ওখানে গিয়ে শিলচরে, যে ওখানকার মানুষরা বাংলা ছবিকে বড্ড ভালোবাসেন, ভাষাটাকে ভালোবাসেন, কালচারটাকে ভালোবাসেন। আমরা রাত্রে পার্টি করেছি সবাই ওখানকার লোকজনদের নিয়ে, এবং পার্টিতে যা হয় খাওয়া দাওয়া পানীয় সবই আছে, কিন্তু কোনো মানুষকে দেখলাম না নিজের বাউন্ডারির বাইরে গিয়ে কাউকে অসম্মান করা বা এক্সট্রা। এটা আমার খুব মুগ্ধ করলো। তাদের কোন ভাষায় কথা বলছিস ইম্পর্টেন্ট না, কি ভাষায় তোর ভেতরের ভাবটা কোন কি বেরোচ্ছে সেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়। ইংরেজি বলা একটা স্কিল, এটা শিক্ষার সঙ্গে কোনো সম্বন্ধ। ফ্রান্সের লোকের কাছে তুই যা গিয়ে, ওরা ইংরেজি বলবেই না। ফ্রান্স পৃথিবীতে আর্ট অ্যান্ড কালচারে 1 নম্বরে। জার্মান আমি শুনেছি ওরা ইংলিশ বলা পছন্দ করে না। দারুণ আড্ডা হলো, এবার চলো তোমাকে একটুখানি ঝটফট আগুনে ঝাঁপ দেওয়ানো যাক। র্যাপিড ফায়ার। তোমার প্রথম প্রশ্ন, আজ পর্যন্ত যেসব চরিত্রে তুমি অভিনয় করেছো তার মধ্যে তোমার সবচেয়ে পছন্দের চরিত্র একটা? অনেকগুলো আছে, একটা বলতে পারবো, একটাই বলতে হবে। এ কি রে, আমি তাহলে বলি একটা চরিত্র, যে চরিত্রগুলো হাঁটতে হাঁটতেও জিতে যায়, যারা সমাজের চোখে খুব হিরো, কিন্তু এন্ড অফ দ্য ডে তারাই জিতে যায়। এই চরিত্র আমার সবসময় ভালো লাগে। না, করেছো কোনটা যেটা তোমার পছন্দ? এই রে, আমি বলতে পারবো না, সত্যি বলো। তিথির নাম? আমার মনে হয় আমি জীবনে কাঞ্চনার যে চরিত্রটা প্রত্যেকদিন যাপন করি, সেই মেয়েটা সেটাই। আচ্ছা,
সিনেমা দেখে না পাহাড়ে চায়ের কাপে হাত দিয়ে প্রিয়জনের সাথে কিভাবে সময় কাটাতে ভালোবাসো? দেখ, সিনেমা দেখলে একটা চুমুও খাওয়া যাবে তার সঙ্গে অন্ধকার হলে, আর চায়ের কাপ এখন বয়স হয়েছে ওটাও ইম্পর্টেন্ট, দুটোকেই বেছে নিলাম। না, একটা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বয়স অনুযায়ী পাহাড়ে চায়ের কাপ, এটা আদর্শ প্রশ্নের উত্তর, তাই জন্য। আজকাল আর সিনেমা হলে কে যায়? আমি খেতে চাই একটা সিনেমা হলে অন্ধকারে, এই আগে মনে আছে কোনায় টিকিট দেবেন না, আর লজ্জায় তো রোমা বলতো না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জায়গা নেই, কি লজ্জা ছিল তখন আমার। দাদা কোনায়, এবার হ্যাঁ দাদা কোনায় আছে, চলে যায়, ভালো করে দেখতো পাশে কে আছে। আচ্ছা, এরকম সিনেমা দেখে তোমার কখনো মনে হয়েছে যে কোনো সেই চরিত্রটা যদি আমি করতে পারতাম? কোন চরিত্রটা? রোমান পলানস্কির দ্য পিয়ানিস্ট চরিত্রটা, যেটা আমার করার মানে মানে ক্ষমতার তো দূরের কথা, আমি বহু জন্ম লাগবে ওই চরিত্রটা, কিন্তু হয় না একটা চরিত্র, একটা শিল্পী ওই 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 এক্সিস্টেন্সের জন্য যে লড়াইটা, রাষ্ট্রের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে, হিংসের বিরুদ্ধে, ধ্বংসের বিরুদ্ধে, ওইটা আমার পিয়ানিস্ট আমার জীবনে বলতে পারিস আমার অনেক অনেক থিঙ্কিং প্রসেসটা বদলে দিয়েছিল। একটা ছবি একটা শুট করছো, সেই শুটিং এর মাঝখানে লম্বা একটা গ্যাপ, হ্যাঁ। তো এই তিনটের মধ্যে তুমি কোনটা করবে? বই পড়বে, না আড্ডা দেবে, না রিল দেখবে? আমি প্রায়, তুই জানিস না হয়তো, আমি আবার বৈঠকে এসে কফি খেয়েছি একা না, একা। যেতে পারবে না, ধর এই তিনটের মধ্যে কি করবে? আচ্ছা কি করবো বল, আরেকবার বল। বই পড়বে, আড্ডা দেবে, না রিল দেখবে? রিল তো দেখবোই না, আড্ডা যদি ইন্টারেস্টিং ভালো মানুষ থাকে তাহলে আড্ডা দেবো। আমিও বলেছিলাম তুমি আড্ডা দেবেটাই। হ্যাঁ, কারণ ভালো মানুষ হতে হবে, আগে আমরা কি আড্ডা দিতাম, মানে তখন ইচ্ছেই করতো না, কি কি টপিক নিয়ে গল্প হতো, বাপরে বাপ। এবার বলো যে আবার বৈঠকে আসতে বললে, তো আবার বৈঠকে তোমার প্রিয় খাবার কি? আবার বৈঠকে অল ডে ব্রেকফাস্ট আমার খুব প্রিয়, তুমিও সসেজের উইথ ব্ল্যাক কফি, অল ডে ব্রেকফাস্ট। আর তোদের ওই আচ্ছা কিছু হোমমেড তোর কেকস গুলো থাকে না, তো ওটা আমার খুব পছন্দ আছে, মানে ওর মধ্যে একটা অথেন্টিক, আর বিশেষ করে শীতকালে একটু ক্যাপাচিনোর সঙ্গে ওই কেকটা খেলে নিজেকে একটা ব্রিটিশ ব্যাপার। শেষ হয়ে গেছে তোমার প্রশ্ন। ও বাবা, এইটুকু ছিল, তাহলে ঠিক আছে। তোমার জন্য কিছু ছোট গিফট আছে। ও ওয়াও, দেজের তরফ থেকে তোমার জন্য 30% একটা ডিসকাউন্ট ওরে পাচ্ছ। বাবা, এটা দারুণ, এটা দারুণ কাজে লাগবে। প্রতিক্ষণের তরফ থেকে একটা ডিসকাউন্ট পাউচার 30% এর। ভেরি নাইস। লাস্ট রাদা পাবলিকেশনের তরফ থেকে একটা 30% এর ডিসকাউন্ট ভাউচার। বাহ, আমার তরফ থেকে একটা 1000 টাকার ডিসকাউন্ট ভাউচার। ওরে বাবা। আচ্ছা, যে চশমাটা তখন পরেছিলাম এটা ও স্টোর, হ্যাঁ, এটা সেলিমপুরে আর বাঘাযতীনে আছে, তার তরফ থেকে একটা 25% এর ডিসকাউন্ট আমার ভাউচার। একটা চশমা আবার বানাতেই হবে, এটা তাহলে আমি এখান থেকে চলে যেও। আর এটা হচ্ছে বি বনি স্যালন, বি বনির তরফ থেকে একটা 500 টাকার অফ। থ্যাংক ইউ। আর একটা জিনিস আছে ব্লু ফিশের তরফ থেকে একটা পাউচ। ও মা, থ্যাংক ইউ সো মাচ, এই পাউচটা কাজে লাগবে শুটিং এ আমাদের। আমার এই সুন্দর কমফোর্টেবল জামাটা দিয়েছে TRI, এই নামে ইনস্টাগ্রামে গিয়ে খোঁজ করুন, দেখবেন ওখানে খুব সুন্দর সুন্দর জামার কালেকশন আছে। আর আপনারা যদি এই কালেকশন গুলো চান তাহলে নিচেই যে দেওয়া হচ্ছে একটা কোড, এটা গিয়ে মেসেজ করুন 3-তে, তাহলে আপনারা আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবেন। থ্যাংক ইউ 3। তুমি তোমাকে কিভাবে এক্সপ্লেন করবে? কাঞ্চনাকে যদি বলা হয় যে কাঞ্চনাকে কিভাবে তুমি এক্সপ্লেন করবে? আমি আসলে আমি নিজেকেই নিজে খুব সারপ্রাইজ করি, আচ্ছা, মানে আমি নিজেই কি সেটা প্রত্যেক দিন আমি ফিল করি, আচ্ছা এটা আমি, এটা আমি। আমার শক্তির দুটো কবিতার লাইন আমার খুব মনে হয়েছে, আমার পছন্দের, আমি দৃষ্টতা ক্ষমা করবেন যারা কবিতা পড়েন বা আবৃত্তি করেন, তারা প্লিজ রাগ করবেন না। বহুকালের স্বাদ ছিল তাই কইতে কথা বাঁধছিল, বহুকালের স্বাদ ছিল তাই কইতে কথা বাঁধছিল, দুয়ার খুলে দেখিনি ওই একটি বড় মাছ ছিল, যখন তুমি দাঁড়াও এসে আন্ধারে রোদ্দুরে ভেসে, হাসির ছটায় ভুলিয়ে গেলে ভেতরে কি কেউ কাঁদছিল, বহুকালের স্বাদ ছিল তাই কইতে কথা বাঁধছিল। আমার মনে হয় আমার জীবনে না পাওয়ার কান্নাগুলোর জন্যই আজকে আমি এত খুশি আছি, তো এই কান্নাটাকে বজায় রাখতে হবে। একটু দুঃখী হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এন্ড অফ দ্য ডে সব কিছু পেয়ে গেলে নষ্ট জীবন। থ্যাংক ইউ সো মাচ, খুব এনজয় করি। আমিও ভীষণ, অনেকদিন পর তোর সঙ্গে আড্ডা।
আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি কাঞ্চনাদি প্রথম কোন ছবিতে কাজ করেন, তার অভিনীত প্রথম ছায়াছবি কোনটি? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে, আর আমাদের হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে গুণ তো তার হয়, তারও জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই, কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ, কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ।